আমি বললাম, কাকা, আমি তো আপনার এখানে পড়তে এসেছি। আপনি আমার সাথে এইসব কি করছেন? এসব একদম বাজে কাজ। একদম খারাপ লোকের কাজ। আমি তো আপনাকে অনেক ভালো মনে করতাম। আপনাকে বাবার মতো মূল্যায়ন করতাম। আর আপনি আমার সাথে এসব করতে চাচ্ছেন? এসব কিছু ভাবতেও আমার ঘৃণা লাগে, কাকা। কাকা, আপনি এতটা নীচ আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার কথাগুলো শুনে কাকা বলল, তাসনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার বড় ভাইজের মেয়ে বলেই আমি তোমাকে কিছু বলতে পারিনি। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা তোমাকে বোঝাতে পারি না, তাসনিয়া। সত্যিকার অর্থে আমি তোমার জন্য পাগল। তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য, তোমার এই চেহারা আমাকে পাগল করে তুলেছে। প্লিজ তাসনিয়া, আমি যা করছি আমাকে তা তুমি করতে দাও। আমাকে বাধা দিও না। আজকে যদি আমার কাজে তুমি বাধা দেও তাহলে আজকে আমি মরে যাব। প্লিজ তাসনিয়া, দয়া করে আজকে তুমি আমাকে বাধা দিও না। আমি বললাম, কাকা, আপনার যা মন চায় আপনি তা করেন। যা হয়েছে, যতটুকু হয়েছে তাই যথেষ্ট। আর না, আপনি যদি আর একটু সামনে আগানোর চেষ্টা করেন তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আমি আমার কাকাকে এত কাকতি মিনতি করার পরেও কাকা আমার ইচ্ছার বিরুদ্ধে খালি বাসায় একা পেয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনে অনেক মজা পাবে। আর বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি তাসনিয়া ফারিন নোভা। বর্তমানে আমার বয়স 25। বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছি। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো তখন আমার বয়স ছিল 14 কিংবা 15 বছর। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম। ছোটবেলা থেকেই খুব পাকনা পাকনা কথা বলতাম। তাই আমাদের বাড়ির সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। বয়সের তুলনায় আমি একটু বেশিই বাড়ন্ত ছিলাম। খুব কম বয়সেই আমার সব ফুটে উঠেছিল। যাই হোক বন্ধুরা, আমি নিম্নবিত্ত পরিবারের একজন মেয়ে ছিলাম। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার মা একজন গৃহিণী ছিলেন। আমার 3 কাকা ছিলেন। 3 কাকার মধ্যে সবাই আমাকে মোটামুটি ভালোবাসতেন। কিন্তু তার মধ্যে ছোট কাকা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার ছোট কাকা তখনও বিয়েশাদী করে নাই। তখন আমার ছোট কাকা পড়ালেখা অবস্থায় ছিল। আমার ছোট কাকা আমাকে অনেক বেশি আদর করত। আমি বুঝতে পারতাম, কিন্তু আদর করার চলে আমার ছোট কাকা ছোটবেলা থেকেই মাঝে মধ্যে আমার সাথে অদ্ভুতভাবে আচরণ করত। আমার বয়স তখন কম ছিল তো, তখন আমি খুব একটা বেশি বুঝতে পারি নাই। কিন্তু যখন আমি বড় হতে লাগলাম, আমার বয়স বাড়তে লাগলো, তখন আমি কাকার এই আচরণের মর্ম আস্তে আস্তে অনুভব করতে শুরু করলাম। একদিন কাকা অনেক দূরে মেলায় গিয়েছিল। মেলা থেকে আসার সময় আমার জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছিল। কারণ কাকা জানত আমি মেলার খেলনাকে অনেক বেশি ভালোবাসি। কাকা মেলা থেকে খেলনার পাশাপাশি অনেক মজার মজার খাবার এবং মিষ্টি নিয়ে এসেছিল। কাকা মেলা থেকে এসব কিছু নিয়ে এসে আমাকে ডাকাডাকি করতে শুরু করল। আমাকে খুঁজতে শুরু করল। আমাকে খুঁজে যখন কোথাও পাচ্ছিল না, আমি পাশের বাড়িতে আমার বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতে চলে গিয়েছিলাম। তারপর কাকা আমার আম্মুকে বলল, ভাবি, ও ভাবি, নোভা কোথায়? নোভা মাম্মির জন্য আমি অনেকগুলো খেলনা এবং খাবার নিয়ে এসেছি মেলা থেকে। তাড়াতাড়ি তাকে দেখে আমার কাছে পাঠাও। মেলা থেকে তার জন্য কিছু গহনাও এনেছি। আমি নিজ হাতে তাকে পরিয়ে দেব। তাড়াতাড়ি ভাবি, ওকে আমার কাছে ডেকে পাঠাও তো। আমার প্রতি চাচার এরকম ভালোবাসা দেখে আমার আম্মু খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমাকে ডাকতে গেলেন। আমাকে ডেকে এনে কাকার কাছে পাঠালেন। আমি যেতেই কাকা আমাকে ধরে বললেন, মাম্মি, কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি চাচার কাছ থেকে আমার নিজেকে ছাড়ানোর জন্য অনেক কৌশল করছিলাম।
কারণ কাকার ধরার মুডটাই ছিল অন্যরকম। কিছুক্ষণ পর আমি কাকার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর কাকা আমাকে গহনা, খেলনা এবং খাবারের পুটলিগুলো দেখিয়ে বলল, মা নোভা, এসব তোমার জন্য। আমি এই সমস্ত কিছু দেখে কাকার কিছুক্ষণ পূর্বের আচরণ আমি তাৎক্ষণিক ভুলে গেলাম। কাকা আমাকে একটি একটি করে সবকিছু দেখাতে শুরু করল, গহনা, খাবার এবং খেলনা। আমি দেখে খুব খুশি হয়ে কাকাকে বললাম, কাকা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? যে কারণে তুমি এগুলো এনেছ। আমিও কাকা তোমাকে অনেক বেশি ভালোবাসি। কাকা আমার মুখ থেকে ভালোবাসার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলল, সত্যি মামুনি, তুমি আমাকে অনেক ভালোবাসো। ঠিক আছে মামুনি, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আর এই পরীক্ষাটাতে যদি তুমি পাশ করতে পারো তাহলেই তোমাকে আমি এই সমস্ত কিছু দিয়ে দেব। আমি বললাম, কাকা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার বাবার আপন ভাই। আমি তোমাকে কাকার মতো করেই ভালোবাসি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে তোমার? যদি সন্দেহ থাকে তাহলে তুমি আমাকে যে কোনো পরীক্ষা নিতে পারো। কাকা আমার মুখ থেকে এরকম ধরনের অনুভূতির কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে মামুনি, যাও, তুমি আমাকে ভালোবাসো। তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না। তবে তোমাকে প্রতিদিন একটা কাজ করতে হবে। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে আরো বেশি মজা দিব। তুমি যা চাও তাই দিব। বলো মা নোভা, তুমি কি প্রতিদিন আমার সাথে এই কাজটা করতে পারবা? কাকা যখন আমাকে এই প্রস্তাবটা দেয় তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার বয়স তখন 14 কি 15 হবে। কাকার মুখ থেকে এইরকম ধরনের কথা শুনে আমি প্রথমে কিছুটা ঘাবড়ে যাই। কি এরকম কাজ, যে কাজটা কাকার সাথে প্রতিদিন আমাকে করতে হবে? আমি প্রথমত খুব ভয় পেয়ে যাই। না জানি কি কাজ করতে বলে কাকা। কিন্তু কাকার চোখে মুখে ভিন্ন এক চাপ আমি দেখতে পেয়েছিলাম। তারপর আমি কাকাকে বললাম, কাকা, কি এমন কাজ যে কাজটা তোমার সাথে প্রতিদিন করতে হবে? আর এই জন্য তুমি আমাকে প্রতিদিন অনেক মজা দিবে? যদি করার মতো হয় তাহলে কাকা অবশ্যই তোমার সাথে আমি কাজ করব। আর যদি করার মতো না হয় তাহলে তো কিছু করার নেই। একটু বলো কাকা প্লিজ। বলো না কাকা, একটু প্লিজ। এত ঘুরাচ্ছ কেন? কাকা আমার মোটিভেশন বুঝে কথাটাকে ঘোরানোর চেষ্টা করছে। কাকা বলল, আচ্ছা ঠিক আছে মামুনি, তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি প্রতিদিন রাতে 8টা থেকে 9টা পর্যন্ত আমার কাছে এসে পড়তে হবে। আমি তোমাকে খুব মনোযোগ সহকারে পড়াবো। তোমাকে সামনে ভালো রেজাল্ট করতে হবে। কাকা আমাকে পড়াবে। কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো। এর আগে কাকাকে অনেকবার বলেও আমাকে পড়াতে রাজি করাতে পারি নাই। কাকার নিজের পড়ালেখা এবং আরও ব্যস্ততা ছিল। আজকে কাকা নিজেই বলছে সে আমাকে পড়াবে। সেটা আমার কাছে খুব আনন্দের মনে হয়েছিল। কিন্তু এই আনন্দের বিশ্বাসটা যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার জীবনের সর্বনাশ ডেকে আনবে আমি কখনো ভাবতেই পারি নাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকা, আমি কাল থেকে প্রতিদিন রাত্রে 8টা থেকে 9টা পর্যন্ত তোমার কাছে পড়তে আসব। এই বলে আমি কাকার কাছ থেকে খেলনা সামগ্রী, গহনা এবং মিষ্টি নিয়ে চলে আসলাম। এসে আমার আম্মুকে বললাম, আম্মু, কাল থেকে কাকা আমাকে রাত্রে 8টা থেকে 9টা পর্যন্ত পড়াবে। কাকা আমাকে পড়াবে শুনে আম্মু খুব খুশি হল। পরের দিন রাত্রে 8টা বাজে চলে গেলাম কাকার রুমে পড়তে। কাকা আমাকে পড়তে এসেছি দেখে অনেক খুশি হয়েছি। কাকা আমাকে একটি অঙ্ক বুঝিয়ে দিল। আমি সে অঙ্কটি আবার পুনরায় করার চেষ্টা করছিলাম। আমার মনোযোগ ছিল অঙ্কের প্রতি। পক্ষান্তরে কাকার মনোযোগ ছিল আমার প্রতি। হঠাৎ করে আমি আর চোখে চেয়ে দেখলাম কাকা আমার দিকে খারাপ নজরে চেয়ে রয়েছে। খুব বাজে দৃষ্টি দিচ্ছে। আমি কাকার দিকে চাইতেই কাকা আমার এখান থেকে চোখ ফিরিয়ে নিত আর বলতো, তাড়াতাড়ি অঙ্ক কর।
একটু পর তোকে ইংরেজি পড়াবো। এইভাবে কাকার এখানে আমি প্রতিদিন রাত্রে পড়তে যেতাম। মাঝে মধ্যে আমি যখন পড়া পারতাম না, তখন কাকা শাসন করার ছলে আমাকে খুব বাজেভাবে ছুঁইত। আমি কিছু বলতেও পারতাম না। একদিন আমি কাকাকে বললাম, কাকা তুমি যদি আমাকে এভাবে মারো, তাহলে আমি আর পড়তে আসব না। কাকা বলল, আরে বেটি, যদি তাকে কিছু শাসন না করি, তাহলে কি তোর ভেতর থেকে পড়া বের হবে? আমি বললাম, কাকা তো ঠিকই বলেছে, যদি শাসন না করে, তাহলে তো আমার পড়তে মন চাইবে না। কিন্তু আমি তখনও কাকার ভিতরে লুকিয়ে থাকা শয়তানটাকে চিনতে পারি নাই। একদিন কাকা আমাকে পড়াচ্ছিল, একদিকে পড়াচ্ছিল আর অন্যদিকে টেবিলের নিচ দিয়ে আমার নিম্নাংশে এলোমেলো করার চেষ্টা করছিল। আমি তখন লজ্জায় কিছু বলতে পারছিলাম না। আমি বারবার সরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। অবশেষে আমার মোড খারাপ দেখে কাকাই আমাকে ছেড়ে দিয়েছিল। পরের দিন কাকার কাছে পড়তে গেলে কাকা আমাকে বলল, মা তাসমিয়া, আজকে আমি তোমাকে পড়াবো না। আজকে আমার মন ভালো নেই। আজকে তোমাকে নিয়ে শুয়ে শুয়ে একটি বাংলা নাটক দেখব। বাংলা নাটক আমার কাছে এমনিতেই খুব প্রিয়। আমি খুব ভালো বাংলা নাটক দেখি, বিশেষ করে নিলয় আলমগীর এবং যে এইচ হিমি নাটকগুলি আমি দেখি। এই দুটি জুটি আমার কাছে খুবই প্রিয়। আমি কাকাকে বললাম, কাকা আমি জান্নাতুল সুমাইজা হিমি এবং নীলা আলমগীরের নাটক দেখব। কাকা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মোবাইলে হিমি এবং নিলয় আলমগীরের নাটক বের করছি। এই বলে কাকা হেডফোন লাগিয়ে আমার কানে একটি আর কাকার কানে একটি দিয়ে হিমি এবং নীলা আলমগীরের নাটক ছাড়ল। আমি তো মনের সুখে নাটক দেখতে শুরু করলাম, কিন্তু এর ভিতরেই যে কাকার মূল শয়তানি রহস্য লুকিয়েছিল, তা আমি কখনো বুঝে উঠতে পারিনি। হিমি এবং নীলা আলমগীরের নাটকের শেষে আরও একটি অদ্ভুত ধরনের ভিডিও কাকার মোবাইলে অটোমেটিকে চলতে শুরু করল। ভিডিওটি দেখে দেখে আমি বারবার কেঁপে উঠতে লাগলাম। জীবনের প্রথম এইরকম দৃশ্য দেখে আর চোখ ফেরাতে পারলাম না। দুটি যুগলের এক অপরূপ দৃশ্য দেখার পর আমার কাছে নতুন কোনো কৌতূহল মনে হয়েছিল। বন্ধুরা জানেনই তো, তখন আমার বয়স ছিল মাত্র 14 কি 15 বছর। তখন আমার চোখে মুখে সর্বদাই ছিল যৌবনের ছাপ। তারুণ্যের সমস্ত কিছুই আমার মধ্যে বিরাজমান। বন্ধুরা, ভিডিওটি দেখে আমার গায়ে যেন প্রবাহমান রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। ভিডিওটি দেখি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অটোমেটিক্যালি নিম্নাংশের অবস্থা খারাপ হতে শুরু হলো। আস্তে আস্তে ওই ভিডিওর প্রতি আরও বেশি আসক্ত হয়ে যাচ্ছিলাম। আমিও তখন কাকার সাথে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে শুরু করলাম। আমার তখন এমন অবস্থা হলো, কাকাকে তখন বন্ধুর মতোই মনে হলো। আমার কোনো হুঁশ জ্ঞানই ছিল না। আমি কি দেখতেছি, কার সাথে দেখতেছি, তার কোনো খেয়ালই নেই। ওই ভিডিওটি যেন আমাকে পরিপূর্ণ পাগল করে দিয়েছিল। ভিডিওটি দেখতে দেখতে হঠাৎ আমার কাছে মনে হলো, কাকা যেন আমার সাথে কি রকম অদ্ভুত আচরণ করতে শুরু করল। ভিডিওটি দেখে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে কাকা যে আমার সাথে এরকম বাজে আচরণ করছে, তাও আমার খেয়াল নেই। মানে আমি যেন একটা কাকতারুয়া হয়ে গেছি। কাকার যা মন চায়, যেভাবে মন চায়, তার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো বাধা দেওয়ার প্রয়োজনই মনে করেছিলাম না। ভিডিওটি আমাকে এতটুকুই আসক্ত বানিয়েছিল যে যেখানে আমার নিজের কাকা আমার সবকিছু লুটে নিয়ে যাচ্ছিল, তারপরও আমি তাকে কিছু বলার মতো অনুভূতি খুঁজে পেলাম না। কাকা আর আমি একাকিত্বে রুমের মধ্যে চলছে এক ভিন্ন রকম প্রতিযোগিতা। কাকা যখন পূর্ণ নিয়ন্ত্রণ আনতে যাবে, তখন আমার হুঁশ ফিরে আসে। আমি চোখ মেলে চেয়ে দেখি কাকা আমার উপর অন্তিম তাণ্ডব শান্তি শুরু করতে চলেছে। আমি বললাম, কাকা, আমি তো আপনার এখানে পড়তে এসেছি, আপনি আমার সাথে এইসব কি করছেন? এসব একদম বাজে কাজ, একদম খারাপ লোকের কাজ। আমি তো আপনাকে অনেক ভালো মনে করতাম, আপনাকে বাবার মতো মূল্যায়ন করতাম, আর আপনি আমার সাথে এসব করতে চাচ্ছেন? এসব কিছু ভাবতেও আমার ঘৃণা লাগে কাকা। কাকা, আপনি এতটা নীচ আমি কখনো কল্পনাও করতে পারি নাই।
আমার কথাগুলো শুনে কাকা বলল, তাসনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার বড় ভাইজের মেয়ে বলেই আমি তোমাকে কিছু বলতে পারিনি। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা তোমাকে বোঝাতে পারি না তাসনিয়া। সত্যিকার অর্থে আমি তোমার জন্য পাগল। তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য, তোমার এই চেহারা আমাকে পাগল করে তুলেছে। প্লিজ তাসনিয়া, আমি যা করছি আমাকে তা তুমি করতে দাও। আমাকে বাধা দিও না। আজকে যদি আমার কাজে তুমি বাধা দেও তাহলে আজকে আমি মরে যাব। প্লিজ তাসনিয়া, দয়া করে আজকে তুমি আমাকে বাধা দিও না। আমি বললাম, কাকা, আপনার যা মন চায় আপনি তা করেন। যা হয়েছে, যতটুকু হয়েছে তাই যথেষ্ট। আর না, আপনি যদি আর একটু সামনে আগানোর চেষ্টা করেন তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আমি আমার কাকাকে এত কাকতি মিনতি করার পরেও কাকা আমার ইচ্ছার বিরুদ্ধে খালি বাসায় একা পেয়ে আমার জীবনে প্রথম অভিষেক ঘটিয়েছিল। জীবনে প্রথম আমি এই রকম পরিস্থিতিতে আমার হৃদয় রক্তকরণ হয়েছিল। তারপর থেকে বন্ধুরা, আমি আমার কাকার ধারে কাছেও আমি যাইনি। এখন আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। চাইলে এর প্রতিবাদ করতে পারি, কিন্তু না, আমি তা করব। এতে আমার বাবা এবং চাচার মধ্যে বড় ধরনের ঝগড়া হতে পারে। তাই এর বিচার একজনের কাছে দিয়ে দিলাম। ভাবলাম কোনো না কোনো দিন হয়তো এর বিচার পাবা। পরিশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, সন্তানের পিতা মাতারা অবশ্যই একেবারে ছোটবেলা থেকেই তাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখা উচিত। আর প্রত্যেকটি পিতামাতাই উচিত তাদের সন্তানদেরকে নিজের মতো করে মানুষ করা, নিজের চোখে চোখে রাখা এবং বিশ্বস্ততার উপর ভরসা করে কারো উপর ন্যস্ত না করা। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভোর রাতে হঠাৎ ঘুম ভাঙল। বুঝতে পারলাম ভোর 4টা বাজে। আমার মেয়ে রিয়া বলেছিল তাকে 5টার মধ্যে জিম ক্লাসে যেতে হবে। কিন্তু গভীর ঘুমে ডুবে যাওয়ায় দেরি হয়ে গেল। ভাবলাম রিয়া রাগ করবে। তাই হল ঘর থেকে ডাকতে চেয়েও সরাসরি তার ঘরের দিকে গেলাম। মনে হলো হয়তো সে নিজেই উঠে পড়েছে। ঘরের কাছে পৌঁছানোর পর দেখলাম দরজাটা খানিকটা খোলা। কেন জানি না, হঠাৎ আমার মনে হলো একটু সাবধান হওয়া উচিত। দরজার সামনে পৌঁছানোর আগে একটু থেমে গেলাম। তারপর ধীরে ধীরে পা বাড়িয়ে দরজার কাছে পৌঁছালাম। বাইরে থেকেই দেখতে চেষ্টা করলাম। দরজার সামান্য ফাঁক দিয়ে ঘরের ভেতরে চোখ রাখতেই এমন একটি দৃশ্য দেখলাম যা আমাকে হতবাক করে দিল। আমার পুরো শরীরে ঠান্ডা হয়ে গেল আর আমি দরজার পাশেই থমকে দাঁড়িয়ে গেলাম। আমার মেয়ে রিয়া বিছানায় ঘুমিয়েছিল। সে পাশ ফিরে শুয়েছিল, তবে তার শরীর অর্ধেক ঘুরে যাওয়ায় সে কিছুটা অন্যদিকে ছিল। তার পরনে ছিল একটি লাল রঙের টি শার্ট এবং কালো জিন্স। আমি দেখলাম ঘুমের মধ্যে তার টি শার্ট কিছুটা উপরে উঠে গেছে। সে বিছানার এক কোণে শুয়েছিল। তার থেকে সামান্য দূরে, প্রায় 1.5 ফুট দূরে, আমার ছোট ছেলে ঈশান দাঁড়িয়েছিল। ঈশান এতটাই কাছে দাঁড়িয়েছিল যে সে রিয়াকে পুরো দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল, কিন্তু সে শুধু তাকিয়েই ছিল না, যেন কিছু করার চেষ্টা করছিল। আমি ভেতরে কি ঘটছে তা দেখে বিস্ময়ে জমে গেলাম। এই মুহূর্তে আমার মনে হলো, হে ঈশ্বর, এখন কি করব? এই ছেলেটি এত সাহস পেয়েছে যে আমার উপস্থিতিতেও রিয়ার ঘরে ঢোকার সাহস দেখাচ্ছে। আমার মনের মধ্যে আতঙ্ক কাজ করছিল। ঈশান, যে আমার 19 বছরের ছেলে, সে কেন রিয়া, যে তার 24 বছরের বড় বোন, তার প্রতি এমন আচরণ করছে? তার সাহস যেন দিনে দিনে বেড়েই চলেছে। এই পরিস্থিতি দেখে আমার মনে ভয় ঢুকে গেল, এমন কিছু যেন না ঘটে যা তাদের দুজনের জীবনকে নষ্ট করে দিতে পারে। আমি কখনোই ভাবিনি যে ঈশান এমন কিছু করতে পারে। তবে এখন সে বড় হচ্ছে,
আর তার আচরণ আমাকে চিন্তিত করে তুলছিল। আমি আগে কখনো ঈশানের এমন আচরণের দিকে তেমন মনোযোগ দিইনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম সে যেন রিয়ার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে উঠেছে। রিয়া ছিল তার থেকে ৫ বছরের বড়। তার নিজের একটা ভিন্ন জীবন ছিল, কলেজ, বন্ধুবান্ধবের আলাদা এক জগৎ। তার সেই জগৎ ঈশানের থেকে একেবারেই আলাদা। তারা একসঙ্গে বেশিরভাগ সময় বাড়িতে থাকত কিংবা আমাদের পুরো পরিবার একসঙ্গে কোথাও গেলে যেমনটা সাধারণ ভাইবোনেরা করে, তারাও একসঙ্গে মজা করত, একে অপরকে ঠাট্টা করত কিংবা ছোট ছোট দুষ্টুমি করত। রিয়া সবসময় তার সঙ্গে খুব স্বাভাবিক ও নির্ভীক আচরণ করত। সম্ভবত রিয়ার এই নির্ভীক আচরণই ঈশানের মনে তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল। ধীরে ধীরে ঈশান রিয়ার আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে শুরু করল। তবে রিয়া ছিল তার নিজের জগতে মগ্ন। তার এই ব্যস্ততার কারণে সে কখনো বুঝতেই পারেনি যে ঈশান তাকে একটু অন্যভাবে দেখছে। ঈশান প্রায় রিয়ার দিকে তাকিয়ে থাকত, বিশেষ করে যখন সে মনোযোগ দিয়ে কিছু করত বা নিচু হয়ে কোনো কাজ করত। ঈশানের দৃষ্টি এমন ছিল যেন সে সেই মুহূর্তগুলো গভীরভাবে উপভোগ করছে। মজার ছলে মাঝে মাঝে সে রিয়ার কাছে আসার চেষ্টা করত এবং আলাপের ছলে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ত। তবে কিছু সময়ে ঈশানের আচরণ সীমার বাইরে চলে যেত। সে এমন কিছু করত যা রিয়াকে অস্বস্তিতে ফেলে দিত। প্রথমে বিষয়টি রিয়ার নজরে আসেনি, কিন্তু ধীরে ধীরে তার আচরণে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে। রিয়া বিষয়টি বুঝতে পারার পর এ নিয়ে ভাবতে শুরু করে এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেয়। প্রত্যেকবার এমন কিছু ঘটলে আমি নিজেকে খুব অপরাধী মনে করতাম। আমার নিজের সন্তান, আমার ছেলেই আমার মেয়ের প্রতি এমন আচরণ করছে, এটা খুবই লজ্জাজনক ছিল। আমার পক্ষে এটা সহ্য করা কঠিন হয়ে পড়েছিল। তবে ঈশানকে পুরোপুরি দোষারোপ করার আগেও আমার মনে দয়া জন্মাত। এই আধুনিক যুগে যেখানে টিভি, সিনেমা, ইন্টারনেট এবং মোবাইল ফোনের অতিরিক্ত প্রভাব রয়েছে, সেখানে এই ধরনের আচরণ না হওয়াটা কিভাবে সম্ভব? আমাদের সন্তানদের মনে এগুলোর প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। তবে যা সবচেয়ে কষ্টদায়ক ছিল তা হল আমি এই ঘটনা দেখেও কিছুই করতে পারছিলাম না। নিজের সন্তানদের জন্য আমার অসহায়ত্ব আমাকে ভেতরে ভেতরে ধ্বংস করে দিচ্ছিল। আমি কখনো কল্পনাও করিনি যে ঈশান এমন কিছু করতে পারে। আমার স্বামী রাজেশ দিনরাত পরিশ্রম করেন আমাদের সন্তানদের একটি সুন্দর এবং সুখী জীবন দেওয়ার জন্য। যদি তিনি কখনো জানতে পারেন যে এই আধুনিক সময়ের প্রভাব ঈশানের মনকে এমনভাবে দূষিত করেছে, তাহলে তিনি নিশ্চয়ই প্রচণ্ড কষ্ট পাবেন। তবে তার কাছে এই বিষয় বলা আমার পক্ষে সম্ভব ছিল না। যদি তিনি এই ঘটনা জানতে পারেন, তাহলে তিনি ঈশানের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা না করে হয়তো রাগের বশে শাস্তি দেবেন বা তাকে বাড়ি থেকে বের করে দেবেন। এমনটি আমি কখনোই চাইনি। আমি ভেবেছিলাম রিয়াকে সামান্য ইঙ্গিত দিয়ে বিষয়টি জানানো উচিত, যাতে সে সতর্ক থাকতে পারে এবং ঈশানের সঙ্গে একটু সাবধানতার সঙ্গে আচরণ করতে পারে। তবে এর আরেকটি বিপদও ছিল। রিয়ার মনে যদি ঈশানের প্রতি ঘৃণা জন্মায়, তাহলে তাদের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে। এমনকি যদি রিয়া রাগের মাথায় ঈশানকে কিছু বলে ফেলে, তাহলে ঈশানও রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে, যা তাদের ভবিষ্যতের জন্য ভয়াবহ হতে পারে। আমি কোনোভাবেই তাদের ভাইবোনের পবিত্র সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাইনি। তাই রিয়াকে কিছু বলার পরিবর্তে আমি নিজের মতো করে পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম ঈশানকে ঠিক পথে আনার জন্য সময়মতো তাকে বোঝানোর চেষ্টা করব। এখন থেকে যখনই আমি লক্ষ্য করতাম যে ঈশান চুপি চুপি রিয়ার দিকে তাকিয়ে আছে, আমি কোনো না কোনো অজুহাতে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতাম। এতে করে তার আচরণ অনেকটাই নিয়ন্ত্রণে আসত। তবে আজকের ঘটনা আমাকে আরও সচেতন করে তুলল। আমি বুঝলাম বিষয়টি নিয়ে আমাকে আরও সতর্ক হতে হবে এবং উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ঈশানের সাহস দেখে আমি বুঝতে পারলাম যে আর দেরি করা ঠিক হবে না। যদি সময়মতো আমি কোনো ব্যবস্থা না নিই, তাহলে তার কাজ রিয়ার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কিভাবে এ পরিস্থিতি সামাল দেব তা বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে হলো সঠিক পদ্ধতিতে তাকে বোঝালে সে স্বাভাবিক হতে পারে। তখন আমি যেটা ঠিক মনে করেছিলাম সেটাই করার সিদ্ধান্ত নিলাম। যদি আমি হঠাৎ করে রিয়ার ঘরে ঢুকে যাই, তাহলে ঈশান ভয় পেতে পারে। আর রিয়া যদি তাকে এমন অবস্থায় দেখে ফেলে, তাহলে সে আরও হতবাক হয়ে যেতে পারে। তাই আমি এমন কিছু করার সিদ্ধান্ত নিলাম যাতে ঈশান বুঝতে পারে যে আমি জেগে গেছি এবং তার ঘর ছেড়ে চলে যাওয়ার সময় এসেছে। এই ভাবনা থেকে আমি রান্নাঘরে গিয়ে ইচ্ছা করে একটি স্টিলের থালা ফেলে দিলাম।
এতে বেশ বড়সড় শব্দ হল। আমার প্রত্যাশামতো কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম ঈশানের ছায়া পাশের পথ দিয়ে চলে যাচ্ছে। তার চলে যাওয়া দেখে আমি স্বস্তি পেলাম। এরপর আমি রিয়াকে ডাকার জন্য তার ঘরের দিকে এগোলাম। ঘরে ঢুকে দেখি রিয়া তখনও গভীর ঘুমে। এত বড় আওয়াজ হওয়ার পরেও সে উঠে বসেনি। এটা দেখে আমি অবাক হলাম। মনে হল সে এতটাই গভীর ঘুমে থাকে যে ঈশান সহজেই তাকে দেখতে বা স্পর্শ করার সুযোগ পেতে পারে। শেষমেশ আমি তার কাছে গিয়ে তাকে সরাসরি জাগানোর সিদ্ধান্ত নিলাম। আমি রিয়াকে ডেকে জাগালাম। সে ঘুম থেকে উঠে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকাল এবং দেরি হওয়ার জন্য আমাকে দোষ দিল। এরপর সে দ্রুত বাথরুমে ঢুকে গেল। আমি আবার আমার কাজে মন দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম ঈশান আবার রিয়ার ঘরের দিকে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো রিয়া তখনও প্রস্তুতি নিচ্ছে। তাই আমি ঈশানকে থামানোর জন্য ইচ্ছা করে একটু শব্দ করলাম। শব্দ শুনে ঈশান বুঝতে পারল যে আমি তার দিকে আসছি। সে আমার দিকে তাকালো, কিন্তু লজ্জায় তার চোখ নিচের দিকে ঝুঁকে গেল। এরপর সে দ্রুত তার ঘরে চলে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম রিয়ার বাইরে আসার। কিছুক্ষণ পর রিয়া পুরোপুরি প্রস্তুত হয়ে বাইরে এলো এবং আমাকে বিদায় জানিয়ে চলে গেল। তখন আমি ঈশানকে ডেকে হলের দিকে নিয়ে আসতে চাইলাম, কিন্তু সে কোনো সাড়া দিল না। তখন আমি তার ঘরের দিকে গেলাম এবং দেখলাম সে ঘরে নেই। এরপর শুনতে পেলাম সে বাথরুমে আছে। আমি দরজার কাছে গিয়ে তার আওয়াজ শুনলাম, কিন্তু তাকে বিরক্ত না করে আবার হলে ফিরে এলাম। কিছুক্ষণ পর ঈশান বাইরে এলো এবং বলল, মা, তুমি আমাকে ডেকেছিলে? আমি তাকে বললাম, হ্যাঁ, এখানে বসো। তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। আমার কণ্ঠের সুর শুনে ঈশান বুঝতে পারল আমি গুরুতর কিছু বলতে যাচ্ছি। সে কিছুটা অস্থির হয়ে ধীরে ধীরে আমার কাছে এসে বসল। আমি শান্তভাবে কথা শুরু করলাম, কিন্তু অল্প সময়ের মধ্যেই তাকে ভর্ৎসনা করতে শুরু করলাম। আমি রিয়ার ঘরে তার গোপনীয়তায় হস্তক্ষেপ করার বিষয়ে সরাসরি কিছু বলিনি, তবে ইঙ্গিত করলাম। আমি তাকে বোঝালাম যে আমি তার এমন আচরণ আগেও লক্ষ্য করেছি। ঈশান দ্রুত বুঝতে পারল যে তার কাজ আমার চোখে ধরা পড়েছে। ভয়ে তার মুখ শুকিয়ে গেল। আমি আরও কড়া সুরে বললাম, যদি সে আবার এমন কিছু করে, আমি তার বাবাকে সব বলে দেব। এই কথা শুনে ঈশান কেঁদে ফেলল এবং বলল, মা, প্লিজ, এমন কিছু করো না। আমাকে মাফ করে দাও। সে বারবার আমার কাছে ক্ষমা চাইতে লাগল এবং প্রতিশ্রুতি দিল যে সে আর কখনো এমন কিছু করবে না। সে আমার পা ধরে বলতে লাগল, আর কখনো এমন হবে না। একবার আমায় সুযোগ দাও। আমি তার আচরণ দেখে বুঝলাম সে তার ভুল বুঝতে পেরেছে। আমি তাকে শান্তভাবে বোঝালাম সে যা করছিল তা কতটা ভুল এবং এর ফল কত ভয়াবহ হতে পারত। আর যদি কেউ জানতে পারে তাহলে কতটা অসম্মান হবে। শেষমেশ আমি তাকে এই প্রতিশ্রুতি নিতে বাধ্য করলাম যে সে আর কখনো এমন কাজ করবে না। তারপর আমি তাকে আর বকাবকি করিনি। আমার মনে হলো সে এবার বুঝতে পেরেছে এবং এমন কিছু আর করবে না। এরপর সে পুরোপুরি শান্ত হয়ে গেল এবং আমি তাকে আর কখনো রিয়াকে দেখতে দেখিনি। এতে আমি নিশ্চিত হলাম যে সে তার ভুল বুঝতে পেরেছে এবং নিজেকে সংশোধন করেছে। এরপর প্রায় 1 মাস আমি তার থেকে একটু দূরত্ব বজায় রাখলাম এবং খুব কম কথা বললাম, যাতে সে বুঝতে পারে যে সে যা করছিল তা ভুল ছিল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমরা আবার আগের মতো হাসিমজার সঙ্গে কথা বলা শুরু করলাম। সবকিছু আগের মতোই সুন্দরভাবে চলতে লাগল, কিন্তু একদিন আমি তাকে আবার রিয়াকে দেখতে ধরে ফেললাম। যদিও সে এবার বেশ সতর্ক ছিল, তবুও আমি লক্ষ্য করলাম। তখন আবার আমার রাগ হতে শুরু করল, কিন্তু এইবার আমি আগের মতো তাকে বকাঝকা করিনি। কারণ তার প্রতি আমার চিন্তা বাড়ছিল। সে আমাকে বলেছিল যে তার একটি প্রেমিকা আছে এবং সে তার বন্ধুদের সঙ্গে সময় কাটায়। তবু কেন সে রিয়াকে এভাবে দেখার প্রয়োজন বোধ করল তা আমার মাথায় আসছিল না। তখন আমি ঠিক করলাম এই বিষয়ে আমি আবার তার সঙ্গে কথা বলব। 3 দিন পর দুপুরে আমরা দুজন বাড়িতে একা ছিলাম। সে তার ঘরে ছিল আর আমি আমার ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। আমি ভাবলাম এখনই সময় এই বিষয়ে কথা বলার। আমি তার ঘরের দিকে গেলাম। দরজা বন্ধ ছিল। আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটি ভেতর থেকে লক করা ছিল। আমি দরজায় নক করলাম এবং তাকে ডাকলাম। সে ভেতর থেকে সাড়া দিল এবং দরজা খুলে দিল। আমি জিজ্ঞেস করলাম, দরজা বন্ধ করে কি করছিলে? সে বলল, কিছু না, এই ম্যাগাজিন পড়ছিলাম। তারপর সে বিছানার পাশে থাকা একটি ম্যাগাজিন দেখাল।
আমি মনে মনে ভাবলাম, যদি সে সত্যিই ম্যাগাজিন পড়ছিল, তবে দরজা লক করার কি প্রয়োজন ছিল? নিশ্চয়ই অন্য কিছু হচ্ছিল। কিন্তু এইবার আমি শান্ত থাকতে চাইলাম এবং তাকে বোঝানোর সিদ্ধান্ত নিলাম আমি রিয়াকে নিয়ে কথা বলার জন্যই এসেছিলাম, তাই অন্য কিছু না বলেই আমি তার বিছানার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, কোনো ম্যাগাজিন পড়ছ? তারপর তার হাত থেকে ম্যাগাজিনটি নিয়ে দেখতে শুরু করলাম। এটি তার কলেজের একটি বুলেটিন ছিল, যেখানে ছাত্রদের লেখা প্রবন্ধ, গল্প এবং কবিতা ছিল। আমি ম্যাগাজিনটি তাকে ফেরত দিয়ে জিজ্ঞেস করলাম, কোনটা পড়ছিলে এতে? ম্যাগাজিন খুলে সে একটি প্রবন্ধ দেখিয়ে বলল, এইটা পড়ছিলাম। আমি বললাম, ঠিক করে বলো তো, কি আছে এতে? তারপর আমি তার পাশে বিছানায় একটু জায়গা নিয়ে শুয়ে পড়লাম। আমার ছেলে বিছানায় চিত হয়ে শুয়েছিল, আর আমি তার পাশে শুয়ে থেকে সেই প্রবন্ধটি দেখতে লাগলাম। আমরা একসঙ্গে সেই প্রবন্ধটি পড়তে শুরু করলাম। ঈশান বলল, এতে আর কিছু মজার নেই। তুমি কি পড়তে চাও? তারপর সে ম্যাগাজিনটি আমার হাতে দিয়ে দিল। আমি বিছানার কিনারায় শুয়ে বললাম, মনে হচ্ছে পড়তে পড়তে পড়ে যাব। এই কথা বলতেই ঈশান তাড়াতাড়ি আমাকে ধরে ফেলার জন্য হাত বাড়াল, কিন্তু অসাবধানতাবশত তার হাত আমার বুকের উপর পড়ে গেল। এরপর সে অন্য হাতে আমার কবজি ধরে আমাকে উপরে টেনে তুলল। তার এই আচরণে আমার মধ্যে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। ঈশানও খুব বিব্রত দেখাচ্ছিল। সে মুখে বলল, মা, আমি হেসে বললাম, আরে কোনো ব্যাপার না, বরং তোমাকে ধন্যবাদ বলা উচিত। তুমি যদি আমাকে না ধরতে, তাহলে আমি পড়ে যেতাম। আমার কথায় ঈশানও হেসে উঠল, আর পরিবেশ হালকা হয়ে গেল। আমি তাকে বললাম, এবার এটা আমাকে পড়ে শোনাও। ছোট অক্ষর আমার ভালো দেখা যায় না। ঈশান ম্যাগাজিন নিয়ে পড়া শুরু করল। তাকে আরামদায়ক করতে আমি তার মাথা নিচে আমার হাত রাখলাম এবং সে পড়তে লাগল। সে আমাকে আরও কাছে টেনে নিয়ে প্রবন্ধটি পড়ে শোনাল। তারপর বলল, এখন বাকিটা তুমি পড়ো। আমি ম্যাগাজিনটি হাতে নিয়ে পরের পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম। ঈশান আমার কাছেই শুয়েছিল। একটি পৃষ্ঠায় থেমে আমি মন দিয়ে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমি একটু অস্বাভাবিকতা অনুভব করলাম। দেখি ঈশানের একটি পা আমার পায়ের উপর রয়েছে এবং সে একটু নড়াচড়া করছে। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু যখন ভালো করে খেয়াল করলাম, তখন ব্যাপারটা পরিষ্কার হল। আমি ভাবলাম, সে তো ম্যাগাজিন পড়ছিল, তবু এমন কেন হল? নিচে তাকিয়ে দেখলাম তার হাত আমার কোমরের কাছে ছিল। তখন মনে পড়ল, যখন সে আমাকে পড়ে যাওয়া থেকে ধরেছিল, তখন তার আঙুল আমার কোমরের কাছে আটকে গিয়েছিল। এটা মনে করে আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। আমি আস্তে করে ঈশানের মুখের দিকে তাকালাম। তার চেহারা সম্পূর্ণ শান্ত। আমি ভাবছিলাম, সে কি ভাবছে। নিজেকে শান্ত রাখলাম এবং আবার ম্যাগাজিন পড়তে শুরু করলাম। মনে মনে প্রার্থনা করছিলাম, যেন ঈশান এই পরিস্থিতি নিয়ে কিছু না বোঝে। কি করব ভেবে পাচ্ছিলাম না। প্রথমে মনে হল সাথে সাথে উঠে গিয়ে তাকে দূরে সরিয়ে দিই, কিন্তু কেন যেন মনে হল আমি তেমন শক্তি সঞ্চয় করতে পারছি না। যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে সেখানেই আটকে রেখেছে। আমি চুপচাপ শুয়ে রইলাম, বাইরে থেকে ম্যাগাজিন পড়ার ভান করছিলাম। সময় যেন থমকে গিয়েছিল। কয়েক মিনিট কেটেছে, কিন্তু মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টা পার হয়েছে। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে কিছু করতে হবে। আমি বললাম, ঈশান, মনে হচ্ছে আমার শরীরে টান ধরেছে। তারপর আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলাম এবং তার থেকে একটু দূরে সরে গেলাম। পাশের বালিশ সরিয়ে আমি বসে পড়লাম। ঈশান একটু বিস্মিত হয়ে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি তখন পরিস্থিতি হালকা করার জন্য তাকে অন্য কোনো বিষয়ে কথা বলতে লাগালাম। আমি ঈশানের দিকে একবার তাকালাম এবং দেখলাম সে কিছুটা অস্বস্তি অনুভব করছে। পরিবেশ সহজ করার জন্য বললাম, ঈশান, আমার গলা শুকিয়ে গেছে। তুমি কি আমার জন্য এক গ্লাস জল এনে দেবে? ঈশান বিছানা থেকে উঠে জল আনতে চলে গেল। সে রুম থেকে বেরোতেই আমি কিছুটা স্বস্তি অনুভব করলাম এবং মনে হলো তাকেও নিজের আবেগ সামলানোর সুযোগ দেওয়া হলো। যখন সে জল নিয়ে ফিরে এলো, আমি তার দিকে তাকালাম এবং দেখলাম সে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। আমি তার কাছ থেকে জল নিয়ে এক নিঃশ্বাসে পান করলাম। এতে আমি কিছুটা আরাম পেলাম। ঈশান গ্লাসটি নিয়ে একপাশে রেখে আবার বিছানায় এসে আমার পাশে বসল। আমরা হালকা ফুলকা বিষয় নিয়ে কথা বলতে শুরু করলাম। এরপর আমি রিয়াকে নিয়ে তার সঙ্গে কথা বললাম। আমি জানতে চাইলাম, কেন সে আবার রিয়াকে দেখছে। ঈশান প্রথমে অস্বীকার করল, কিন্তু আমি তাকে উদাহরণ দিয়ে বোঝালাম কিভাবে আমি তাকে রিয়াকে দেখতে দেখে ফেলেছিলাম। সে তোমার বড় বোন হয়। তুমি কিভাবে এমন কাজ করতে পারো?
অবশেষে ঈশান স্বীকার করল যে আমার ভুল বোঝাবুঝি হয়েছে এবং সে কিছু ভুল করেনি। আমি হেসে তাকে হালকা সতর্ক করলাম, যেন ভবিষ্যতে এমন কিছু না করে। সে হেসে প্রতিশ্রুতি দিল এবং আমরা অন্য বিষয়ে কথা বলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমি বললাম, এবার আমার যাওয়া উচিত। তারপর আমি তার রুম থেকে বেরিয়ে এসে নিজের রুমে চলে গেলাম। নিজের ঘরে ফিরে এসে আমি বিছানায় বসে সেই ঘটনাগুলি নিয়ে ভাবতে লাগলাম। পুরো বিষয়টি নিয়ে আমি কিছুতেই স্পষ্ট ধারণা পাচ্ছিলাম না। তারপর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম এবং ভাবলাম, এই ঘটনার পেছনে কি আমার কোনো দায় আছে? উত্তরটা মনে এলো, হ্যাঁ, সম্ভবত ঈশানের আচরণ আমার প্রতি তার আকর্ষণকে নির্দেশ করছে। এই চিন্তা আমাকে একটা নতুন দিশা দেখালো। আমি বুঝতে পারলাম ঈশানের মনোযোগ আমার মেয়ে রিয়ার দিক থেকে সরাতে হবে। কিভাবে এটা সম্ভব তা নিয়ে ভাবতে ভাবতে আমার মনে এক অদ্ভুত উত্তেজনা জাগল। তখন নিজেকে শান্ত করার চেষ্টা করলাম এবং কখন ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। পরের দিন থেকে আমি নতুন উদ্যমে নিজের যত্ন নিতে শুরু করলাম। প্রথমেই নিজের সৌন্দর্য এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিলাম। আমি একটা কঠোর ডায়েট শুরু করলাম, যেখানে ভাজাপোড়া এবং মশলাদার খাবার একেবারেই কমিয়ে দিলাম। বাড়িতেই ট্রেডমিল, সাইক্লিং এবং যোগব্যায়াম করতে লাগলাম। 1 মাসের মধ্যেই আমার এই প্রচেষ্টার ফলাফল দেখতে পেলাম। আমি আগের তুলনায় অনেকটা স্লিম হয়ে গেলাম। নিজেকে আয়নায় দেখে মনে হচ্ছিল আমি অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এবার আমি আগের মতো ঢিলেঢালা পোশাক পরা বন্ধ করলাম এবং ফিটিংয়ের পোশাক পরা শুরু করলাম। অনেক দিন পর আমি আবার আমার প্রিয় বেনারসি শাড়ি পরতে শুরু করলাম। এই পরিবর্তন আমাকে প্রচণ্ড আনন্দ দিয়েছিল। 2 সন্তানের মা হওয়ার পর সংসারের দায়িত্বে আমি নিজের দিকে খেয়াল রাখা ভুলেই গিয়েছিলাম। কিন্তু এখন আমি নিজের জন্য সময় বের করতে শুরু করলাম। হালকা মেকআপ এবং লিপস্টিক লাগানোও শুরু করলাম। আমাদের বাড়ির কাছেই একটা পার্লার ছিল, যেখানে মাঝে মাঝে যেতে শুরু করলাম। আমার এক বান্ধবী একটি বিউটি পার্লার চালায়। অনেক দিন ধরে সে আমাকে সেখানে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি সবসময় এড়িয়ে যেতাম। তবে এবার আমি তার কথায় সাড়া দিলাম এবং তার পার্লারে গিয়ে ফেসিয়াল ও ব্লিচিং করাতে শুরু করলাম। এরপর চুল ছোট করে কাটিয়ে রং করালাম এবং একটি নতুন হেয়ারস্টাইল তৈরি করলাম। এই পরিবর্তন আমার চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলল। মাত্র 1 মাসের মধ্যেই আমার পুরো চেহারা এবং ব্যক্তিত্ব বদলে গেল। আমার এই পরিবর্তন সকলের নজরে পড়ল। সবাই আমাকে বলল যে আমি আগের চেয়ে অনেক সুন্দর এবং আধুনিক দেখাচ্ছি। আমার এই নতুন রূপ বিশেষ করে আশেপাশের পুরুষদের এবং যুবকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করল। যখনই আমি বাইরে যেতাম, লোকেরা আমাকে দেখে প্রশংসা করত, আর এতে আমার ভীষণ আনন্দ হতো। বাজারে গেলে অনেকের দৃষ্টি আমার দিকে থাকত এবং আমি এটি উপভোগ করতাম। আমার এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ল আমার ছেলে ঈশানের উপর। প্রথমে সে বলতো, মা, তুমি এখন কত আলাদা দেখাচ্ছ, কিন্তু তারপর আমি লক্ষ্য করলাম সে আমাকে সেই একই দৃষ্টিতে দেখতে শুরু করেছে যেভাবে সে রিয়াকে দেখত। বাড়িতে আমি যখনই থাকতাম তার চোখ সবসময় আমার উপরই থাকত। আমি বুঝতে পারলাম রিয়ার প্রতি তার মনোযোগ সরানোর জন্য আমাকে কিছু করতে হবে। আমি ধীরে ধীরে তার সাথে বেশি সময় কাটাতে শুরু করলাম এবং তার কাজে সাহায্য করতাম। তার দৃষ্টি আকর্ষণ করতে আমি আরও যত্ন নিতে শুরু করলাম। প্রথমে আমার নিজেরই কিছুটা অস্বস্তি লাগছিল, কিন্তু পরে মনে হলো এই সমস্যার সমাধান করতে আমাকে সাহসী হতে হবে। আমি ঈশানের মন থেকে রিয়াকে সরিয়ে নিজের জন্য জায়গা করার সিদ্ধান্ত নিলাম। এই পরিবর্তন আমার নিজের মধ্যেও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলল। যখনই বুঝতাম ঈশান আমাকে দেখছে, তখন নিজেও মজা পেতাম। এমনকি আমি যখন কিছু করতাম, তখন ঘরের দরজা খানিকটা খোলা রাখতাম, যাতে সে আমাকে দেখতে পায়। সকালে যদি ঈশান বাড়িতে থাকত, তখন সে সাধারণত দরজার কাছাকাছি থাকত। আমি যখন স্নান সেরে বের হতাম, তখন আমি ইচ্ছে করেই একটু বেশি সময় নিতাম, যাতে সে আমাকে দেখতে পায়। যখন আমরা একসাথে টিভি দেখতাম বা গল্প করতাম, তখন আমি তাকে কাছে ডেকে নিতাম এবং তার সঙ্গে মজা করতাম। আমি তার কলেজের সহপাঠীদের এবং সিনেমার নায়িকাদের সম্পর্কে গল্প করার জন্য কথার প্রসঙ্গ তুলতাম। ধীরে ধীরে সে আমার সঙ্গে আরও খোলামেলা হতে শুরু করল এবং আমিও তার সঙ্গে কথা বলতে ভালো লাগতে শুরু করল। ঈশান এখন আমাকে সেই দৃষ্টিতে দেখতে শুরু করল যেভাবে সে অন্যদের দেখত। যখন সে তার ঘরে থাকত, তখন আমি মাঝে মাঝে দরজার বাইরে দাঁড়িয়ে তার ভেতরের কথা শুনতাম। একদিন দুপুরে আমি বাইরে থেকে ফিরে এলে দরজা খুলল ঈশান। রিয়া তখন ডান্স ক্লাসে গিয়েছিল এবং বাড়িতে শুধু আমরা দুজন ছিলাম। আমি বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে সোফায় গিয়ে শুয়ে পড়লাম।
যদিও আমার চোখ বন্ধ ছিল, আমি তাকে পাশের সোফায় বসে টিভি দেখতে দেখছিলাম। আমি যখন স্নানের প্রস্তুতি নিতে উঠে দাঁড়ালাম, তখন সে শান্তভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে তাকে দেখলাম এবং তারপর নিজের দিকে মনোযোগ দিলাম। এভাবে আমাদের প্রতিদিনের ছোট মুহূর্তগুলো ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠল। আজ আমি বিশেষভাবে কিছু পরিকল্পনা করেছিলাম। নিজের ঘরে গিয়ে দরজাটা হালকা খুলে রাখলাম, যেন বাইরে থেকে কেউ ইচ্ছে করলে দেখতে পারে। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই শাওয়ার নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ধীরে ধীরে আমি প্রস্তুতি নিচ্ছিলাম এবং শাওয়ার সেরে নিজেকে সতেজ অনুভব করলাম। শাওয়ার শেষে যখন বের হলাম, তখন বুঝতে পারলাম কেউ না কেউ নিশ্চয়ই আশেপাশে রয়েছে। নিজের ঘরে ফিরে এসে আমি আয়নার সামনে দাঁড়ালাম। আমার পরিবর্তন নিজেই লক্ষ্য করলাম এবং ভাবলাম, এই পরিবর্তন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। কিছুক্ষণ পর ঈশান এসে বলল, মা, তুমি অনেক সুন্দর লাগছ। আমি তার কথা শুনে হেসে বললাম, তুমি কি কখনো ভেবেছিলে আমি এমন পরিবর্তন আনতে পারব? ঈশান মাথা নাড়ল এবং বলল, না মা, কিন্তু তুমি সত্যিই অসাধারণ লাগছ। তার কথা শুনে আমার মন ভরে উঠল। আমি তাকে কাছে ডেকে বললাম, জীবনে পরিবর্তন আনা খুব গুরুত্বপূর্ণ। আর এই পরিবর্তন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও হতে পারে। আমি চেয়েছি তুমি নিজেকে ভালোবাসতে শেখো এবং নিজের যত্ন নেওয়া কতটা প্রয়োজন তা বুঝতে পারো। এরপর আমাদের সম্পর্ক আরও গভীর হল। আমরা একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে শুরু করলাম এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শিখলাম। আমাদের এই যাত্রা আমাদের আরও কাছাকাছি নিয়ে এলো এবং আমরা একে অপরের মর্ম বুঝতে পারলাম। বন্ধুরা, কেমন লাগল আজকের এই গল্প? কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের পাশের বাড়িতে একটি খুব সুন্দর আন্টি থাকতেন। তিনি এতই ফর্সা ও হাসিখুশি ছিলেন যে যখনই তাকে দেখতাম আমার মনটা কেমন জানি করত। আন্টির স্বামী দেশের বাইরে থাকতেন, তাই আমার মনে হতো যদি তার সঙ্গে কিছুটা মনের কথা ভাগ করে নিতে পারতাম। কিন্তু আমি জানতাম না যে তিনি আগে থেকেই আমার সাথে কথা বলতে চাইছিল। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আন্টি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমি ঘরে ঢুকে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর আন্টি যখন ঘরে এলেন, তখন তিনি হালকা পোশাক পরেছিলেন, যা তাকে অসাধারণ লাগছিল। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, কেন আমাকে ডাকছেন? তিনি কিছু না বলেই আমার পাশে বসলেন। তারপর কিছু না বলেই, বন্ধুরা, আজকের গল্পটি অনেকটাই স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম কুনাল, বয়স 20 বছর, সাধারণ এক যুবক। তবে সাধারণ হলেও আমাদের পাড়ার প্রায় সব মহিলাই যেন আমাকে অন্য চোখে দেখতেন। প্রায় সবাই ছোটখাটো কাজে ডাকার জন্য আমায় খুঁজতেন। আমি যতবারই বাড়ি থেকে বের হতাম, কোথাও না কোথাও থেকে একটি ডাক আসত, কুনাল, একটু এদিকে আসো, আমাদের একটু সাহায্য দরকার। আমি এসব কাজে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যেন এক ধরনের আনন্দ খুঁজে পেতাম। আমাদের পাড়ায় এক আন্টি ছিলেন, যার নাম জানার কখনো চেষ্টা করিনি, শুধু আন্টি বলেই ডাকতাম। তার স্বামী বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতেন, আর আন্টি একাই থাকত। মাঝে মাঝে পাড়ার লোকেরা তাকে নিয়ে নানা কথা বলত, কিন্তু আমি কখনো সেসব নিয়ে মাথা ঘামাতাম না। একদিন দুপুরে যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম, তখন আন্টি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। তার কাছে যাওয়ার আগে আমার মনে একটু দ্বিধা ছিল, তবে ভাবলাম, পাড়ার অন্যান্য মহিলারাও তো আমায় প্রায় কাজে ডাকে, আন্টিও হয়তো কিছু জিনিস আনতে বলবেন। আমি যখন তার দরজার কাছে পৌঁছালাম, তিনি হাসি মুখে বললেন, কুনাল, তুমি কি আমার জন্য কাছের দোকান থেকে একটা ডিভিডি আনতে পারবে? প্রথমে আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম, এই যুগে ডিভিডি কেন? তবে বিষয়টি বেশ মজারও লাগল। মনে হচ্ছিল সবকিছু যেন একটু অন্যরকম ছিল। আমি ধীরে ধীরে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ছিলাম। সন্ধ্যা নামতেই আমি ডিভিডি দোকানের দিকে রওনা হলাম। সেই দোকানটা আমার এক বন্ধুর, তাই মনে হলো হয়তো সে আমাকে একটু সাহায্য করবে। দোকানে পৌঁছে আমি বন্ধুর কাছে ডিভিডি প্লেয়ার চাইলাম। কিছুটা দ্বিধা করার পর সে বলল, ঠিক আছে, তবে একে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আমি তার শর্ত মেনে নিলাম, কারণ আমি চাইনি যে আন্টিকে হতাশ করতে। ডিভিডি প্লেয়ার নিয়ে যখন আন্টির বাড়িতে পৌঁছালাম, তিনি আমাকে দেখে মৃদু হেসে ধন্যবাদ জানালেন। আন্টির চোখে একটি অদ্ভুত ভাব ছিল, যেন তার কথার পেছনে আরও কিছু লুকিয়ে আছে।
আমি যখন ডিভিডি প্লেয়ারটি দরজার কাছে দেওয়ার চেষ্টা করলাম, তিনি বললেন, ভেতরে এসে এটি আমাদের এলসিডির সঙ্গে সেট করে দাও, কারণ আমি এই ব্যাপারটা বুঝি না, আমি এসব কাজে দক্ষ ছিলাম, তাই ভেতরে ঢুকে ডিভিডি প্লেয়ারটি ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আন্টির ঘরের পরিবেশ আর তার আচরণ আমাকে এক ধরনের আকর্ষণে জড়িয়ে ফেলেছিল। যখন আমি তার বাড়িতে ঢুকে ডিভিডি প্লেয়ারটি সেট করছিলাম, প্রতিটি মুহূর্তে তার প্রতিক্রিয়া আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। চা খেতে খেতেই আমি যখন সিনেমার দিকে তাকালাম, দেখলাম একটি মেয়ে নাচছে। তার নাচ আর সৌন্দর্য আমাকে অবাক করে দিল, যেন সে অন্য কোনো জগতের মেয়ে। চা কখন শেষ হয়ে গেল তা আমি টেরই পেলাম না। ঠিক তখনই আন্টি মৃদু হেসে বললেন, ও আমার মেয়ে, আজ একটু অসুস্থ, তাই ঘুমাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি কখনো আন্টির মেয়ের কথা শুনিনি। যখন প্রথমবার তাকে দেখলাম, তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিল। আমি একটু অজুহাত দেখিয়ে বললাম, আচ্ছা আন্টি, এখন আমি যাই। আন্টি হেসে বললেন, আরে এত তাড়াহুড়ো কেন? চা তো খেলে, এবার একটু বসো। আমি কোনো উত্তর না দিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলাম। কিন্তু বাড়ি ফিরেও আমার মন পুরোপুরি সেই মেয়েটির ভাবনায় ডুবে গেল। আন্টির মেয়ের চেহারাটা যেন বারবার আমার সামনে ভেসে উঠছিল। আমি ভাবতে লাগলাম, আন্টির মেয়ে এত সুন্দর, তাহলে আগে কখনো তাকে দেখিনি কেন? বাড়ি ফিরে পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার সেই মেয়েটির হাসিমাখা মুখ আর তার সরলতা আমার চিন্তায় ভেসে উঠছিল। আমি বুঝতে পারছিলাম, আন্টির বাড়িতে যাওয়ার মানে শুধু তার সঙ্গে দেখা করা নয়, তার মেয়েরও একটা আকর্ষণ ছিল। পরের দিন যখন আমি বাইরে যাচ্ছিলাম, হঠাৎ আন্টির কথা মনে পড়ল। আমি জানতাম না কবে আবার তার সঙ্গে বা তার মেয়ের সঙ্গে দেখা হবে। কিন্তু এক জিনিস নিশ্চিত ছিল, এবার আমি আরও বেশি উৎসাহী হয়ে পড়েছিলাম তার বাড়িতে যাওয়ার জন্য। এটা শুধু তার কাজ করার কথা নয়, বরং একটা অদৃশ্য টান ছিল যা আমাকে তার দিকে নিয়ে যাচ্ছিল। তখনই মনে পড়ল, ডিভিডি প্লেয়ারটি ফেরত নিয়ে আসতে হবে। সেটাই অজুহাত করে আবার আন্টির বাড়িতে গেলাম। আন্টি আমাকে দরজার কাছেই ডিভিডি প্লেয়ারটি দিয়ে দিলেন এবং ভেতরে আসতে বললেন না। আমি কিছুটা হতাশ হয়ে গেলাম, কারণ হয়তো অপেক্ষা করছিলাম কখন আবার তার বাড়িতে ঢোকার সুযোগ পাব এবং সেই সুন্দরী মেয়েটিকে দেখতে পাব। অবশেষে কয়েকদিন পরে আবার আন্টি আমাকে ডাকলেন, বাবা, আমাদের মেশিনটা ঠিকভাবে কাজ করছে না, একটু দেখে দাও তো। আমি তৎক্ষণাৎ তার বাড়িতে গেলাম। মেশিনটি পরীক্ষা করে দেখলাম, ভেতরে একটি কাপড় আটকে আছে। কাপড়টি বের করে মেশিনটি চালু করলাম এবং সেটি আবার কাজ করতে শুরু করল। এটা দেখে আন্টি খুশি হয়ে বললেন, ধন্যবাদ, তুমি ঠিক করে দিলে। ঠিক হয়েছে, এবার কাপড় ধোয়ার কাজটা করতে হবে। বলার পর আন্টি বললেন, এখন আমার মেয়ের ওঠার সময় হয়েছে। আমি যখন উঠতে যাচ্ছিলাম, আন্টি বললেন, আরে বসো, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর তিনি চা আর বিস্কুট নিয়ে এলেন। আমি ভাবতে শুরু করলাম, আন্টির মেয়েও তো এই বাড়িতেই থাকে, কিন্তু তাকে এখনও দেখিনি। মনে মনে আগ্রহ বাড়ছিল তাকে একবার দেখার জন্য। আমি তাকে বেশ কয়েকদিন আগে দেখেছিলাম, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। ভাবছিলাম, যখন আন্টি এত সুন্দর, তার মেয়ে তো আরও সুন্দর হবে। তখনই আন্টি বললেন, তুমি একটু বসো, আমার মেয়েটা এই আসবে, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। ঠিক সেই সময় তার মেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সম্ভবত সে জানত না যে আমি এখানে আছি, তাই কোনো ওড়না ছাড়াই বেরিয়ে এলো। তাকে দেখে আমার চোখ বড় হয়ে গেল, যেন এক পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। তার ভেজা চুল দেখে মনে হলো সে এখনই স্নান করে এসেছে। সে একটি গোলাপি রঙের পোশাক পরেছিল, যা তাকে একেবারে অপ্সরার মতো লাগাচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। আন্টি তার মেয়েকে বললেন, এটা আমাদের প্রতিবেশী কুনাল, খুব ভালো ছেলে, অনেক কাজে সাহায্য করে আমাকে। এটা শুনে তার মেয়ে আমাকে একটু দেখে নিল এবং আবার নিজের ঘরে চলে গেল। আন্টি বললেন, ও অপরিচিতদের সঙ্গে বেশি কথা বলে না, ছোট বয়সেই অনেক কষ্ট পেয়েছে ও। এরপর কথায় কথায় আমি তার স্বামীর কথা জানতে চাইলাম। এই প্রশ্নে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলেন, একটা দীর্ঘশ্বাস নিলেন, তারপর বললেন, উনি গত 10 বছর ধরে বিদেশে আছেন, তবে কখনো আর ফিরে আসেননি। উনি প্রতি সপ্তাহে টাকা পাঠান, তাই আমাদের কোনো কিছুর অভাব হয় না। আন্টি বলতে শুরু করলেন, তবে আমার একটাই মেয়ে আর আমার স্বামীও বিদেশে আছেন, তাই বাড়িতে একজন পুরুষের উপস্থিতি সবসময় মিস করি। যদি আমাদের বাড়িতে এমন একজন থাকত যে সব বাইরের কাজগুলো করে দিত। তার কথাগুলো বলার সময় মুখে এক ধরনের অসহায়ত্ব দেখা যাচ্ছিল। কেন জানি না, সেই মুহূর্তে তার জন্য আমার মনে খুব মমতা জন্মাল। তাই আমি বললাম, আপনি চিন্তা করবেন না,
যখনই কোনো কাজের দরকার হবে আমাকে ডেকে নেবেন। আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত। আমার প্রচুর সময় আছে, আমাকে আপনি নিজের মতোই ভাবতে পারেন। আমার কথায় আন্টি খুব খুশি হলেন। এরপর থেকে আমি প্রায়ই আন্টির বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করলাম, আর তিনিও বাইরে এসে দাঁড়াতেন। যখনই তিনি আমাকে দেখতেন তখনই বলতেন, কুনাল, একটু এদিকে এসো, আমাকে আটা এনে দাও, বা একটু দুধ নিয়ে আসবে। আমি সবসময় দ্রুত তার কাজগুলো করে দিতাম। একদিন আন্টি আমাকে ডেকে বললেন, কুনাল, একটু বাজার থেকে সবজি নিয়ে আসো, মেয়ের জন্য বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করছে। আমি তৎক্ষণাৎ বাজারে গেলাম। সবজি নিয়ে ফিরে আসার সময় দেখলাম তার মেয়ে রান্নাঘরে ছিল। সে চুপচাপ রান্না করছিল, তার প্রতিটি কাজ খুব যত্নশীল আর শান্তভাবে করছিল। আমাকে দেখে হালকা একটা হাসি দিল, যা আমার মন ছুঁয়ে গেল। সে খুবই কম কথা বলত, কিন্তু তার চোখগুলো যেন অনেক কিছু বলে দিত। একদিন আমি যখন আন্টির বাড়িতে গেলাম, তিনি আমাকে চায়ের জন্য ডেকে নিলেন। বললেন, কুনাল, আজ তোমার জন্য বিশেষ চা তৈরি করেছি। এসো, বসো। আমি তার সঙ্গে বসলাম এবং আমরা নানা বিষয়ে গল্প করতে থাকলাম। আন্টি এখন তার পরিবার এবং নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন। তিনি জানালেন তার মেয়ের নাম তানিয়া, আর সে তার বাবার খুব কাছের ছিল। যখন তার বাবা বিদেশে চলে গেলেন তখন তানিয়া তাকে অনেক মিস করত এবং ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করল। আন্টির কথা শুনে তানিয়ার প্রতি আমার সহানুভূতি আরও বাড়ল। আমি তার জীবনের কঠিন সময়গুলো বোঝার চেষ্টা করছিলাম। একদিন আমি তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন এক মিষ্টি কণ্ঠ আমাকে ডাকল, কুনাল, একটু এখানে আসবে? আমি তাকিয়ে দেখি সেই ডাক তানিয়া দিয়েছিল। আমি তার কাছে দৌড়ে গেলাম। তানিয়া বলল, আজ মা অসুস্থ, তাই দয়া করে একটু দুধ নিয়ে আসতে পারবে? এটা শুনে আমি তৎক্ষণাৎ দোকানে গিয়ে দুধ কিনে আনলাম। বাড়িতে ফিরে দরজায় টোকা দিলাম, তানিয়া দরজা খুলল। আমি বললাম, দুধ নিয়ে এলাম, এই নাও। তখন তানিয়া একটু হেসে বলল, দয়া করে ভিতরে এসে দুধটা হাতে দিয়ে যাও। আমি ভেতরে ঢুকলাম, তারপর সে বলল, মায়ের পাশে একটু বসে থাকো। আমি আন্টির ঘরে গিয়ে দেখি তিনি বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর তানিয়া আমাকে জিজ্ঞেস করল, কুনাল, চা খাবে? তার স্বরে এমন কিছু ছিল যার কারণে আমার মুখ থেকে শুধু কি শব্দটি বেরোল, কারণ আমি কিছুটা নার্ভাস ছিলাম। তবে তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল যার মানে আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর সে চা নিয়ে ঘরে ঢুকল এবং বলল, আমার মা তোমার অনেক প্রশংসা করছিলেন। তুমি আসলে কি করো? আমি উত্তরে বললাম, সারাদিনই অবসরেই থাকি। এটা শুনে তানিয়া হেসে উঠল। আমি লক্ষ্য করলাম সে যখন হাসে তখন তাকে আরও সুন্দর দেখায়। তারপর হঠাৎ তার মুখটা একটু বিষণ্ণ হয়ে গেল। আমি চা খাওয়ার সময় আমি ভাবিনি যে ও এতটা কাছে এসে বসবে। ও হঠাৎ আমার হাতটা ধরল এবং বলল, কুনাল, তুমি কাজ কেন করো না? তার এই কথায় আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, আমার বাবা মা মারা গেছেন, আমি দিনে দুবেলা খাবার পাই, তাই আয় করে আর কি করব? এটা শুনে সে রেগে গিয়ে উঠে দাঁড়াতে লাগল। আমি বুঝলাম এটাই সুযোগ, তাই তার হাত ধরে তাকে থামালাম। সে তখন বলল, কুনাল, তুমি বিদেশে চলে যাও। সেখানে গিয়ে অনেক টাকা কামাও, তারপর নিজের ঘর বানিয়ে নাও এবং বিয়ে করো। পাড়ার লোক আর কতদিন তোমাকে সাহায্য করবে? এসব কথা বলে সে আলমারির কাছে গেল এবং সেখান থেকে কিছু গহনা বের করে আমার হাতে দিল। ও বলল, এগুলো আমার বিয়ের গহনা। এগুলো এখন আর আমার কোনো কাজে আসবে না। তুমি এগুলো ধার হিসেবে নাও, বিদেশ থেকে ফিরে এসেই ফেরত দিও। কথাগুলো বলে সে চোখ বন্ধ করল। তার মুখে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল। আমি তখনই সিদ্ধান্ত নিলাম, এবার আর তাকে না করব না। আমি সেই গহনাগুলো নিলাম এবং বললাম, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। এটা শুনে সে বলল, এটা উপকার নয়, ভালোবাসা। ভালোবাসার প্রতিদান কেউ দিতে পারে না। তুমি আমার মায়ের জন্য অনেক কিছু করো, তাই মা কিছুটা শান্তি পায়। এজন্যই আমি তোমাকে সম্মান করি। না হলে কখনোই আমি আমার গহনা কারো হাতে তুলে দিতাম না। তার এই কথাগুলো আমার হৃদয়ে ঝড় তুলে দিল। আমি কখনো ভাবিনি যে ও আমাকে এতটা বোঝে এবং এতটা বিশ্বাস করে। যখন সে তার বিয়ের গহনা আমার হাতে তুলে দিল এবং বলল, এটা ভালোবাসা, কোনো উপকার নয়, তখন আমি বুঝলাম তার অনুভূতিগুলো আমার জন্য কতটা গভীর। তার এই পদক্ষেপ আমার জন্য এক নতুন দিশা এবং নতুন আশা দিল। আমার মনে তখন একটাই চিন্তা, বিদেশে যাওয়া।
কঠোর পরিশ্রম করা এবং এত টাকা উপার্জন করা যাতে আন্টি তার মেয়ের বিয়ের জন্য কোনো চিন্তা না করে। আমি কখনো আন্টির দিকে তাকাতাম, আবার কখনো তার মেয়ের দিকে, আর কখনো নিজের দৃষ্টি নিচু করতাম। আন্টির মেয়ে প্রায় ২৪ থেকে ২৫ বছর বয়সী হবে, কিন্তু তাকে দেখতে এতটাই সুন্দর যে ১৮ বছরের মনে হতো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? সে উত্তর দিল, আমি যখন ১৮ বছর বয়সে ছিলাম, আমার বাবার ইচ্ছায় আমার বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের কিছু মাসের মধ্যেই আমার স্বামীর মৃত্যু হয়, আর আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে এই বলে বের করে দিল যে আমি নাকি অমঙ্গল নিয়ে এসেছি। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ তাকে দেখে কখনোই মনে হয়নি যে সে বিবাহিত। আমি যখন তার মুখের দিকে তাকালাম, তখন হঠাৎ আন্টির গলা শোনা গেল, কুনাল, তোমার বিয়ে হয়েছে? আমি মাথা নেড়ে না বললাম। তখন আন্টির মেয়ে বলল, কেন? আমি বললাম, আমি এখন মাত্র ২০ বছরের। এটা শুনে সে বলল, আজকাল ছেলেরা ১৮ বছর বয়সেও বিয়ে করে ফেলে। আমি উত্তর দিলাম, আমার কোনো কাজকর্ম নেই, তাই কে আমাকে বিয়ে করবে? এটা শুনে সে চুপ হয়ে গেল। এরপর থেকে আমি কোনো না কোনো অজুহাতে প্রায়ই তাদের বাড়িতে যেতাম। আন্টি আমাকে কখনো ঢুকতে মানা করতেন না, আর এখন তার মেয়েও আমার সঙ্গে সহজভাবে কথা বলত। একদিন সে আমাকে বলল, কুনাল, তুমি আর কতদিন এভাবে পাড়ার মানুষের কাজ করে যাবে? নিজের জন্য কোনো কাজকর্ম কেন শুরু করো না, যাতে তোমার বিয়ে হতে পারে? এটা শুনে আমি বললাম, কোনো ব্যবসা বা কাজ শুরু করতে অনেক টাকা দরকার, যা আমার কাছে নেই। তখন সে বলল, তুমি কি ধরনের কাজ করতে চাও? আমি বললাম, আমি বিদেশ যেতে চাই, কিন্তু টিকিট আর ভিসার জন্য প্রয়োজনীয় টাকা আমার কাছে নেই। এটা শুনে সে আমার হাত ধরল এবং আমাকে তার ঘরে নিয়ে গেল। সে তার পুরনো কিছু গয়না বের করে আমার হাতে দিল এবং বলল, এগুলো আমার বিয়ের গয়না, যা মা আমাকে দিয়েছিলেন। এগুলো আমার কোনো কাজে লাগেনি, আমার ভাগ্যে হয়তো ছিল না। তুমি এগুলো বিক্রি করে টাকা জোগাড় করো, যাতে তোমার স্বপ্ন পূরণ হয়। এটা শুনে আমি আতঙ্কিত হয়ে বললাম, না, আমি এটা, আন্টি আগেই আমাকে কথাটা বলেছিলেন, যদিও আমাদের পরিচয় বেশি দিনের ছিল না। আমি ভাবছিলাম, কেন তিনি আমার প্রতি এত আস্থা দেখালেন। এরপরের ২ দিন ওদের বাড়ির আশেপাশে যাইনি, হয়তো সংকোচ বা ভয় কাজ করছিল। তৃতীয় দিন আন্টি নিজেই আমার বাড়িতে এলেন, হয়তো একঘেয়েমি কাটাতে। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে তার জন্য চা বানাতে শুরু করলাম। আন্টি হঠাৎ বললেন, ২ দিন হয়ে গেল, তুমি আমাদের বাড়িতে আসোনি কেন? মনে মনে আমি যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিলাম। আমি হেসে বললাম, আপনি কি আমাকে মনে করেছিলেন? এটা শুনে আন্টি বললেন, আমি আর আমার মেয়ে দুজনেই তোমাকে খুব মনে করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার মেয়েও আমাকে মনে করে? তখন তিনি বললেন, হ্যাঁ। ওর জীবনে আমার আর তোমার মতো আপনজন ছাড়া আর কেউ নেই। এই পৃথিবীতে আর কে আছে ওর জন্য? তিনি একটু হাসলেন এবং বললেন, তুমি খুব ভালো মনের মানুষ, তাই আমরা তোমার সঙ্গে আমাদের মনের কথা ভাগ করে নিতে পারি। ও তো ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছে। আন্টি আরও বললেন, আমি ওর বাবাকে অনেকবার বলেছি মেয়েটার জন্য একটা ভালো ব্যবস্থা করতে। আর কতদিন এভাবে ঘরে পড়ে থাকবে? মেয়ের দ্বিতীয় বিয়ের কথা শুনে আমি অবাক হলাম। আমি ভাবলাম, আপনি কি সত্যিই আপনার মেয়ের দ্বিতীয় বিয়ে দিতে চান? এটা শুনে আন্টি বললেন, হ্যাঁ, একদম। ও এখনও তরুণী, সুন্দরী। এতে ওর কি কোনো খুঁত আছে? ওর কেবল ভাগ্য খারাপ ছিল, তাই শ্বশুরবাড়ি থেকে ওকে ফিরে আসতে হয়েছে। যদি কোনো ভালো ছেলে এসে আমার মেয়ের জন্য প্রস্তাব দেয়, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাব। এটা শুনে আমি আন্টির কাছে গিয়ে বসলাম এবং জিজ্ঞেস করলাম, আপনি কেমন ছেলে চান আপনার মেয়ের জন্য? আন্টি বললেন, একজন ভালো মানুষ, যে ভালো আয় করে। কারণ আমার মেয়ে আমাদের ঘরেও সুখে থাকে, আমি চাই ও স্বামীর ঘরেও আরামে থাকুক। ও যেন কোনো কষ্ট না পায়। এটা শুনে আমি চুপ করে গেলাম। সারা রাত ভাবতে থাকলাম, আমি তো একজন ভালো মানুষ, কিন্তু এত টাকা কোথা থেকে পাব, যাতে আন্টি মেয়ের হাত আমার হাতে তুলে দেয়? এই চিন্তায় ২ দিন কেটে গেল। আর আমি হতাশ হতে থাকলাম। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো, যদি আমি ওর কাছ থেকে কিছু গহনা নিয়ে বিদেশ চলে যাই এবং দিনরাত পরিশ্রম করে নিজের একটা বাড়ি তৈরি করি, তাহলে হয়তো আন্টি রাজি হবেন। এই ভাবনা আমাকে সাহস জুগিয়েছিল। পরের দিন আমি তাদের বাড়িতে গেলাম। আন্টিকে সালাম করার পর আমি সরাসরি তাদের মেয়ের ঘরে ঢুকে পড়লাম। সে তখন বিছানায় শুয়েছিল। তাকে এভাবে দেখে আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু এখন ফিরে আসতে পারছিলাম না, কারণ আমাকে ওর সঙ্গে কিছু জরুরি কথা বলতে হতো।
তাই আমি সোফায় গিয়ে বসলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এতদিন ধরে আমাদের বাড়িতে কেন আসনি? আমি তোমার উপর খুব রেগে আছি। এটা শুনে আমি বললাম, আমি ভয় পেয়েছিলাম। তখন সে হেসে উঠল, কেন, তুমি কি আমার থেকে ভয় পেয়েছ? এটা শুনে আমি চুপ হয়ে গেলাম। সে বিছানা থেকে উঠে এসে সোফায় বসল। তাকে এত কাছাকাছি দেখে আমি নার্ভাস হয়ে গেলাম, আমার কপালে ঘাম জমতে লাগল। আমি ভেবেছিলাম, আমার চেয়ে ভালো কেউ তানিয়ার জন্য হতে পারবে না। কিন্তু এটা এত সহজ ছিল না। বিদেশে যেতে হলে আমাকে ভিসা আর প্রচুর টাকার প্রয়োজন ছিল। এজন্য আমাকে একটা পরিকল্পনা করতে হতো। সেদিন আন্টির বাড়ি থেকে বের হয়ে আমি সরাসরি আমার বন্ধুর কাছে গেলাম, যার ভাই বিদেশে কাজ করত। আমি কিছু টাকা দিয়ে বললাম, আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করো। সে তার ভাইয়ের সঙ্গে কথা বলল, আর 1 মাসের মধ্যেই আমার বিদেশে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেল। আমি আন্টির বাড়িতে গিয়ে তাদের এই খবরটা জানালাম। আন্টি একটু দুঃখ পেলেন এবং বললেন, তুমি চলে গেলে আমাদের বাড়ির কাজ কে করবে? এটা শুনে আমি একটু হাসলাম। এরপর তানিয়ার ঘরে গেলাম এবং তাকে এই সুখবরটা দিলাম। সে অনেক খুশি হল এবং বলল, কুনাল, মন দিয়ে কাজ করো। আমি মুচকি হেসে বললাম, মন দিয়ে কাজ করব না, কারণ আমি তো আমার মন এখানে রেখে যাচ্ছি। এরপর আমি ফিরে এসে আমার জিনিসপত্র গোছালাম এবং এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। প্রথম মাসটা আমার জন্য অনেক কঠিন ছিল। আমি আমার বন্ধুর ভাইয়ের অধীনে কাজ করছিলাম, যিনি আমাকে বিদেশে ডেকেছিলেন। কাজটা কঠিন ছিল এবং বুঝতে আমার সময় লেগেছিল। তবে 1 মাস পর কাজ পুরোপুরি বুঝে গেলাম। এরপরই আমি আন্টিকে ফোন করে জানালাম, আমি সুস্থ আছি। আন্টি আমার কথা শুনে খুশি হলেন এবং অনেক দোয়া দিলেন। তারপর তিনি ফোনটা তানিয়াকে দিলেন। আমার বুক ধড়ফড় করতে লাগল, আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তানিয়া নিজেই কথা শুরু করল এবং বলল, টাকা জমাতে থাকো, অযথা খরচ করো না, যেন তাড়াতাড়ি ফিরতে পারো এবং বিয়ে করতে পারো। এটা শুনে আমি হেসে উঠলাম। মনে হলো সেও হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছে। প্রতিটি সপ্তাহে আমি আন্টির বাড়িতে ফোন করতাম। আন্টি কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলার পর সবসময় ফোনটা তানিয়ার হাতে তুলে দিতেন। এরপর আমরা অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে গল্প করতাম। তানিয়ার সঙ্গে কথা বললে আমার মন শান্তি পেত, আর আমি আবার নতুন উদ্যমে কাজ করতে লাগতাম। যখন প্রথমবার আমার বেতন পেলাম, তখন তানিয়াকে ফোন করে জিজ্ঞেস করলাম, আমি তোমার জন্য বিদেশ থেকে কি উপহার পাঠাবো? এটা শুনে সে একটু লজ্জা পেল এবং বলল, আমার কিছু দরকার নেই। আমি অনেকবার জোর করলাম, কিন্তু সে বারবার এড়িয়ে যেতে লাগল। আমি মনে মনে ঠিক করলাম, সে যেহেতু আমাকে এত সাহায্য করেছে, আমি ওকে অবশ্যই কিছু পাঠাব। কিন্তু যখনই আমি উপহারের কথা বলতাম, সে লজ্জায় পড়ে যেত। আমি প্রতি সপ্তাহে তাকে ফোন করে জিজ্ঞেস করতাম, তোমার জন্য কি নিয়ে আসব? একদিন সে হেসে বলল, যদি জেদ করো, কিছু একটা নিয়ে এসো। আমি হেসে বললাম, আমারও একটা শর্ত আছে, যা ফিরে এসে জানাব। সে চুপ হয়ে গেল। 2 বছর কেটে গেল। ভিসার মেয়াদ শেষ হলেও নবায়ন করলাম, কারণ দেশে ফিরতে চাইছিলাম না। আমার লক্ষ্য ছিল যথেষ্ট টাকা জমা করা। ব্যাংক ব্যালেন্স ভালো হলেও মন সন্তুষ্ট ছিল না। ভাবতাম তানিয়াকে উপহার দিয়ে বলবো, কত পরিশ্রম করেছি সব তোমার জন্যে। একদিন কাজ পর্যালোচনা করে দেখলাম সব প্রজেক্ট শেষ করেছি। বসকে বেতন বাড়ানোর কথা বললে তারপর সবকিছু দেখে তিনি পদোন্নতি দিলেন। যা আমাকে আরও অনুপ্রাণিত করল। এরপর দেশে ফিরে আন্টির সঙ্গে দেখা করলাম। তিনি খুব খুশি হলেন। আন্টি আমাকে দেখে খুশি হয়ে গলা জড়িয়ে ধরলেন ও বললেন, তুমি তো আরও তরুণ ও সুন্দর হয়ে গেছ। আমি তার সঙ্গে বসে বললাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তিনি অবাক হলেও আপত্তি করেননি। কিন্তু মন ভেঙে গেল যখন তার মেয়ে বলল, কুনাল, তুমি আমার চেয়ে অনেক ছোট, এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করল। আমি উপহার বের করে দিলাম, তারা খুশি মনে নিল। এরপর পকেট থেকে টাকা বের করে তানিয়াকে দিলাম, যা সে আগে আমাকে দিয়েছিল। সে চুপচাপ টাকা নিয়ে আলমারিতে রেখে দিল। আমি বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। মন চাইছিল পরের দিনই আমেরিকায় চলে যাই, কারণ এখানে আর কেউ নেই। রাতে খেতে ইচ্ছা করছিল না, তাই শুয়ে পড়লাম। সকালে পাড়ার লোকজন বলল, তোমার তো অনেক ভালো ভাগ্য। কিন্তু ভেতরে ভেঙে পড়েছিলাম। 1 সপ্তাহের ছুটি নিয়ে এলেও দ্রুত ফেরার টিকিট কাটলাম। যাওয়ার আগে শেষ চেষ্টা হিসেবে আন্টির কাছে গিয়ে বললাম, আপনার মেয়েকে রাজি করাতে পারলে সে আমার সঙ্গে সুখে থাকবে। অবশেষে তানিয়া আমাদের কথা মেনে নিল। এবার আমার আনন্দের সীমা ছিল না। আমাদের বিয়ে হল এবং আমি আমার ভালোবাসাকে সঙ্গে নিয়ে বিদেশে ফিরে এলাম। এখন আমার একটি ভালো চাকরি, নিজের একটি ঘর এবং আমাদের 3টি সন্তান রয়েছে।
আমরা এখন সুখে শান্তিতে আমাদের জীবন কাটাচ্ছি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।